This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু বিধানসভা দিকে নজর রাখি, কারণ সেখানে তৈরি হচ্ছে একটা অভূতপূর্ব পরিস্থিতি। সপ্তমে উঠেছে বিধানসভার সঙ্গে রাজভবনের সংঘাত। কে শপথ বাক্য পাঠ করিয়েছেন জানতে চেয়ে সায়ন্তিকা রেয়াত হোসেন সরকারকে ফের চিঠি রাজ্যপালের। রাজ্যপাল মনোনীত ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করালে এই শপথ বেআইনি। চিঠিতে উল্লেখ করেছেন সিভি আনন্দ বোস। 37টি ধারার কথা উল্লেখ করেছেন রাজ্যপাল। বিধানসভা অধিবেশনে যোগ দিলে জরিমানা দিতে হবে। সায়ন্তিকা রেয়াতকে হুঁশিয়ারি রাজ্যপালের। অফিসিয়াল লেটার এসেছে, আমাদের শপথটা যেভাবে নেওয়া হয়েছে ওটা ওনার মনে হয়েছে মানে অসাংবিধানিক বাধা তৈরি হচ্ছে। এবারে সেটা লিগাল ম্যাটার, অফিসিয়াল ম্যাটার, সেটা পর্যালোচনা করা হচ্ছে এবং যেরকমভাবে নির্দেশ দেওয়া হবে সেরকমভাবে আমরা করব। আজকে তো আমরা সেশন অ্যাটেন্ড করলাম এবং আগামীকালও করব। এই যে আমরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছি, এই কাস্টোডিয়ানই হচ্ছে স্পিকার। স্পিকার যেভাবে বলতেন। এদিকে শপথ নিয়ে সংঘাতের মধ্যেই আগামীকাল বিধানসভায় উপনির্বাচনে জয়ী 4 প্রার্থীর শপথ দেওয়ার কথা। 4 জয়ী তৃণমূল প্রার্থী শপথ নেবেন আগামীকাল। বিধানসভা নিয়ম মেনেই শপথ গ্রহণ করা হবে। রাজ্যপালের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু রাজভবনের তরফে কোনো সদুত্তর মেলেনি। শপথ দেবেন কারা কারা? শপথ দেবেন মানিকতলার জয়ী তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে, শপথ দেবেন বাগদার জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণের জয়ী শাসক দলের প্রার্থী মুকুটমণি অধিকারী। কাল 4 জন তৃণমূল প্রার্থীর শপথ পর্ব বয়কটের পথে হাঁটছে রাজ্যের বিরোধী বিজেপির পরিষদীয় দল। আগামীকাল আমাদের যে মনোনীত যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। এই ফলের পেছনে অনেকগুলো কাজ করেছে জিনিস। মাননীয় মুখ্যমন্ত্রী আমার একটা আলাদা রকম যেন কোটিংয়ে মনে রেখেছিলেন, স্নেহের ভালোবাসার, সেটা আমি ভীষণভাবে ফিল করেছি। দাদার আশীর্বাদ তো ছিল মানে বিরাটভাবে, আর এলাকাতে ওনাকে ভুলেনি, তার জন্য একেবারে উজাড় করে দিয়েছে। কিছু না, যেটা দল মানে আমাদের তৃণমূল কংগ্রেস দল যেটাই ভাবে যে ডিসিশন নেবে সেই পথেই আমরা চলব। এবার দিলীপ ঘোষের সুর শোনা গেল অর্জুন সিংয়ের গলাতেও। দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে সুর চড়ালেন অর্জুন। গতকাল দিলীপ ঘোষ আত্মসমালোচনা সুরে বলেছিলেন, বিজেপির সংগঠন জানে, আন্দোলন জানে, কিন্তু ভোট করাতে জানে না। এবার অর্জুন সিং বললেন, দিলীপ ঘোষ একটু পরে হলেও খামতিটা বুঝতে পেরেছেন। ভোট বাংলায় তো হয় না রে ভাই, বাংলায় তো মানুষ ভোট দিতে পারে না, বাংলায় ভোট করাতে হয়। সেই ভোট করাবার জন্য যে কায়দা শিখতে হবে সে শিখতে হবে। এটা স্বীকার করেছেন, আমি উনাকে সাধুবাদ জানাচ্ছি কি উনি স্বীকার করেছেন কি ভোট করাতে বিজেপি কর্মীরা জানে না। বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে, সেটা শিখতে হয়। আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো। আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত সময় মতো। দিলীপদা অনেক পরে বুঝলেন, কিন্তু খুব ভালো। ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো। অর্জুন সিং এর বক্তব্য শুনলেন, এরপর আপনাদের শোনাই গতকাল ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ। শুনুন। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে 77 আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের ফাঁক আছে, আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কী করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে হবে। একের পর এক বিজেপি নেতার মুখে আত্মসমালোচনার সুর, যাকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেসও। কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী, শোনাবো। ওই বাংলা একটা প্রবাদ আছে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। শুভেন্দু হয়তো সংগঠন শিখেছে মমতাদির থেকে, শুভেন্দু হয়তো রাজনৈতিক দক্ষতা শিখেছে মমতাদির দল করতে গিয়ে, একটা শাখা সংগঠন করতে গিয়ে। কিন্তু বিজেপির ঘরানা তৃণমূলের ঘরানাটা সম্পূর্ণ আলাদা। দুটো ঘরানার মধ্যেও মিলমিশ খারাপ না পেরে যেটা হয়েছে, বিজেপির আদি যারা কর্মী তারা আজকে বঞ্চিত, তারা জেলায় জেলায় বসে পড়েছে। এই জন্য আমি বলছি, শুভেন্দুর মতো নেতা যত লিডার অফ অপোজিশন থাকে, যত বিজেপির দায়িত্বে থাকে, তত তৃণমূলের লাভ, তৃণমূলের কাছেও লক্ষ্মী পেঁচা।
এবার নজর রাখবো যে খবরের দিকে। ইকবালপুরে রাস্তা খুঁড়ে পাইপলাইনের কাজ চলার সময় বিপত্তি, রাস্তার পাশে থাকা গাছ উপড়ে পড়ে জখম এক মহিলা। স্থানীয়দের দাবি কোনো রকম সেফটি সিকিউরিটি প্রোটোকল না মেনেই কাজ চলছিল। আশেপাশের বাড়ি বহুতল যে কোনো সময় বড়সড় ক্ষতির মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। কাউন্সিলরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তারা। রাস্তা খুঁড়ে পাইপলাইনের কাজ চলছিল আর তারই মাঝে রাস্তার পাশে থাকা একটা বড় গাছ উপড়ে পড়ে বিপত্তি তৈরি হয়েছে। কলকাতা পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ড ইকবালপুর লেন, এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন রাস্তা খুঁড়ে মাটি খুঁড়ে পাইপলাইনের কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে বিগত বেশ কিছুদিন যাবৎ পুরসভার তরফ থেকে এই কাজ চালানো হচ্ছে, এবং তারই মাঝে আজ সকালের দিকে এই রাস্তার পাশে থাকা যে গাছ আচমকাই সেই গাছটি একেবারে যেখানে কাজ চলছিল সেই জায়গাতে গিয়ে উপড়ে পড়ে। আশপাশের কয়েকটি বাড়ি কিছুটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। উইদাউট সেফটি কাজ করছিল, আমরা বলে ঠিকাদার আছে দেখে দিন, ও ছেলে যাচ্ছে, ওকে বারবার আমরা বলেছি কি তুমি সেফটি প্লেট দিয়ে কাজ করুন, কোনো প্লেট দিয়ে কাজ, জেসিবি দেখে ঘুচে গেছে পুরো। গত 30 বছর গাছটা শেষ হলো, ওরা প্লেট আগে দিত 2-3 দিলে তাহলে সেফ হতো। এখানে কেউ কোনো কাউন্সিলর বা কোনো কেউ ঝাঁকতে আসেনি এখনো। আপনি কাউন্সিলর আছেন, উনি কি এলাকায় আজ পর্যন্ত আসেনি, আমরা দেখিনি চোখে। 78 ওয়ার্ডে জিতেছে, একদিনও আমরা দেখিনি 70 ওয়ার্ডে ঘুরেছে। এই রাস্তার উপরে কাজ চলছে, তার আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে বা বহুতল রয়েছে সেই সমস্ত বাড়ি বহুতল ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেই জায়গা থেকে কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়েও তারা একটা উদাসীনতার অভিযোগ সামনে তুলে ধরছেন। এখন এই পরিস্থিতির কিভাবে মোকাবিলা হয় সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা। মালদায় একেবারে তাজ্জব বনে যাওয়ার মতন কাণ্ড। আইসক্রিমের ফ্রিজারে উদ্ধার নগ্ন দেহ। নাম করা আইসক্রিম কোম্পানির ফ্রিজারের দেহ। তুমুল চাঞ্চল্য ওল্ড মালদা পুরসভার বাছামারি এলাকায়। মৃত ব্যক্তির নাম মৃণাল কান্তি বসু, বাড়ি বনগাঁয়। জানা গেছে গত 6-7 বছর ধরে ওই গোডাউনে আইসক্রিমের গাড়ির চালক ছিলেন মৃণাল বাবু। আজ সকালে গোডাউন ম্যানেজার তার খোঁজ করেন। আইসক্রিমের ফ্রিজার খুলতেই চক্ষু চড়ক গাছ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা, তদন্তে নেমেছে পুলিশ। কি দেখলেন? দরজা ভিতর দিক দিয়ে বন্ধ ছিল, ভিতর দিকে ডাকছিলাম, তো সারা চলতে পারছিল না। অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে, ওই গেটটা বন্ধই থাকে, ওই দিক দিয়ে ঢুকলাম, ঢাকনাটা উঠিয়ে দিকে ভিতরে আছে। উনি গাড়ির ড্রাইভার, গাড়ি চালান। এক্সারসাইজ করেছিল, করে হয়তো গরম লাগছিল, আর ওই বক্সটা ঠান্ডাতে জল না হলো ওটা আইসক্রিম নিয়ে যাওয়া হয়তো, ওর হয়তো গরম লাগছিল বা কিছু, জাস্ট ওর মধ্যে হয়তো ঢুকতে দিত, তারপরে নেশার অবস্থা হয়তো যে কারণে ঢাকনাটা পড়ে গেলেই লক হয়ে যায়। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশের শরণার্থীদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির তীব্র বিরোধিতা রবিশঙ্কর প্রসাদের গলায়। সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে একমাত্র কেন্দ্রই। রাহুল গান্ধী, অখিলেশ যাদবকেও কাঠগড়া তুলেছেন রবিশঙ্কর প্রসাদ। जो भी आएगा उनको हम बसाएंगे, इसका मतलब क्या है? दूसरी बात, ममता जी और अखिलेश यादव भी थे और राहुल गांधी, ये संविधान की बात करते हैं। संविधान में आपको यह अधिकार है क्या? ये अधिकार भारत सरकार का है, केंद्र सरकार का है। दिस पावर डज नॉट बिलोंग टू द स्टेट गवर्नमेंट एट ऑल। किसको नागरिकता देनी, किसको बसाना, किसको नहीं बसाना, बांग्लादेश का इंटरनल मैटर है, सेटल हो जाए, हम सभी इसका आग्रह करेंगे, हमें उसमें नहीं पड़ना है। लेकिन एक मुख्यमंत्री सीधा घोषणा करे, इसका मतलब क्या है? क्या भारत की एकता को तोड़ना चाहती हैं आप? পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের একাত্মতা অনেক বেশি, কারণ দুটো জাতি একই ভাষায় কথা বলে। এই রবিশঙ্কর প্রসাদ, এই অমিত মালবিয়ারা এই সেন্টিমেন্ট বুঝবেন না। আমরা 10 ভাষায় বলছি, নিশ্চিতভাবে বিদেশ মন্ত্রক শরণার্থী পলিসি ডিসাইড করবে, কিন্তু কোনো মানুষ যদি পশ্চিমবাংলা আটকে থাকে, অতিথি দেবো ভব। আমাদের এখানে যদি কোনো মানুষ আটকে থাকে, দেশে ফিরতে না পারে, তাকে আমরা মৃত্যুমুখে ফেলে দিতে পারি। মুখ্যমন্ত্রী এই কথাই বলেছেন এবং আমরা গর্বিত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইচ্ছা করলে দরজা খুলে দিয়ে যাকে ইচ্ছে তাকে নিয়ে নিতে পারেন না। যাকে কেন্দ্রীয় সরকার অনুমোদন করবে, বিএসএফ ঢুকতে দেবে,
তাদের আশ্রয় প্রয়োজন হলে বাংলা সাংবিধানিক দায় দায়িত্বের মধ্যে মানবিকতার খাতিরে সেই আশ্রয়টা দেবে। আশ্রয় মানে বিপদে পড়া মানুষকে আশ্রয়, বিজেপির মতো ধর্ম দেখে দেখে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে করে নয়। তো এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাকে বিকৃত করে মিথ্যাচার করছে এই ভারতীয় জনতা পার্টি।